হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওতে তোমরা পাবে ক্লাস 7 বেঙ্গলি নতুন বইয়ের 7 নম্বর পাঠ সোনালী অতীত। সমস্ত পাঠের প্রশ্ন উত্তর খুব সহজ করে, তাই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখো। 1 নম্বরে রয়েছে নিচে প্রতিটি প্রশ্নের শুদ্ধ উত্তরটি বেছে নিয়ে সঠিক বৃত্তটি পূর্ণ করো। ক নম্বর প্রশ্ন হলো, স্নেহারা যে রেলগাড়িতে যাত্রা করেছিল সেটা কামাখ্যা জংশন থেকে তম্ভরম স্টেশন পৌঁছাতে কত সময় লেগেছিল? সঠিক উত্তর হলো ঘ নম্বর। তোমরা ঘ নম্বর বৃত্তটি ভালো করে পূর্ণ করবে। ক নম্বর প্রশ্ন হলো, চিদাম্বরম মন্দিরের নটরাজ মূর্তিটি কী ধাতু অধিক পরিমাণে মিশ্রিত হয়ে রয়েছে? সঠিক উত্তর হলো খ নম্বর। গ নম্বর প্রশ্ন হলো, 14:55 রেলগাড়িটি চলতে শুরু করলো, সেই মুহূর্তে তোমাদের দেওয়াল ঘড়ি বা হাত ঘড়িতে কিভাবে সময় নির্দেশিত হবে? সঠিক উত্তর হলো খ নম্বর। 2 নম্বরে রয়েছে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। ক নম্বর প্রশ্ন হলো, কেরলের জলেঢাঙ্গা বইটির লেখকের নাম কি? উত্তর হলো উষারঞ্জন ভট্টাচার্য। খ নম্বর প্রশ্ন হলো, গোপুরম শব্দটি কি বোঝায়? উত্তর হলো মন্দিরের উঁচু ও সুসজ্জিত প্রবেশদ্বারকে গোপুরম বলা হয়। গ নম্বর প্রশ্ন হলো, ব্রোঞ্জ কি? ব্রোঞ্জ কিভাবে তৈরি করা হয়? উত্তর হলো ব্রোঞ্জ এক ধরনের মিশ্র ধাতু, এটি 80% তামা ও 20% রাং মিশিয়ে তৈরি করা হয়। ঘ নম্বর প্রশ্ন হলো, নটরাজ মূর্তিটি কি প্রযুক্তি দিয়ে নির্মাণ করা হয়েছিল? উত্তর হলো নটরাজ মূর্তিটি মোম বিগলন পদ্ধতি প্রযুক্তি দিয়ে নির্মাণ করা হয়েছিল। নম্বর প্রশ্ন হলো, বিজ্ঞানীরা নটরাজ মূর্তিটির বৈশিষ্ট্য কি বলে মনে করেছেন? উত্তর হলো বিজ্ঞানীদের মধ্যে নটরাজ মূর্তির বুড়ো আঙ্গুল যে স্থানে ভূমি স্পর্শ করেছে সেটি পৃথিবীর চুম্বকীয় বিষুবরেখার কেন্দ্রবিন্দু। 6 নম্বর প্রশ্ন হলো, গাইড স্নেহাদের কি প্রযুক্তি সম্পর্কে বলেছিলেন? উত্তর হলো গাইড স্নেহাদের প্রাচীন ভারতীয় ধাতু নিষ্কাশন পদ্ধতি, ব্রোঞ্জ প্রস্তুত করার কৌশল এবং মোম বিগলন পদ্ধতিতে মূর্তি নির্মাণের প্রযুক্তি সম্পর্কে বলেছিলেন। 3 নম্বরে রয়েছে চিদাম্বরম মন্দিরে প্রাচীন ভারতীয় জ্ঞান পরম্পরার কি দিক ফুটে উঠেছে সে বিষয়ে সংক্ষিপ্তভাবে লেখো। উত্তর হলো চিদাম্বরম মন্দিরে প্রাচীন ভারতীয় স্থাপত্য বিজ্ঞান ও প্রযুক্তির পরিচয় পাওয়া যায়। মন্দিরের গোপুরম, ব্রোঞ্জের নটরাজ মূর্তি এবং মোম বিগলন পদ্ধতিতে মূর্তি নির্মাণ প্রাচীন ভারতীয় জ্ঞান পরম্পরার উৎকৃষ্ট নিদর্শন, তাই এই মন্দিরটি ভারতীয় ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ স্মারক। তারপরে 4 নম্বরে রয়েছে এসো অভিধান দেখে বা দিকের শব্দগুলির সঙ্গে ডান দিকের অর্থগুলি ডাক টেনে মিলাই। আমি এগুলো মিলিয়ে দিয়েছি, তোমরা দেখে নাও। পাঁচ নম্বর হতে রয়েছে পাঠি আবার পড়ো এবং সেখান থেকে তালিবস্য মদিনস্য যন্ত্রস্য তাকা শব্দগুলি বেছে বের করো। সেই সবগুলি মুক্ত ভাবে আছে কিনা অন্য কোনো ব্যঞ্জনের বর্ণের সঙ্গে যুক্ত হয়ে আছে সেটাও লক্ষ্য করবে। শব্দগুলির উচ্চারণ তালিবস্যর মতো হয়েছে কিনা সেটাও নিশ্চিত করতে হবে। পাঠ থেকে তালিবস্য মদিনস্য যন্ত্রস্য যুক্ত কিছু শব্দ, যেমন তালিবস্য যুক্ত শব্দ হলো শিব, শিশির, শ্বেত, শৌলী, শিল্প। মদিনস্য যুক্ত শব্দ হলো বিষুব, নিষ্কাশন। যন্ত্রস্য যুক্ত শব্দ হলো স্নেহা, স্থাপত্য, সকাল, সংস্কৃতি, সম্পদ। তারপরে লিখবে অধিকাংশ শব্দে তালিবস্য মদিনস্য যন্ত্রস্য এর উচ্চারণ তালিবস্যর মতো হয়েছে, তবে স্নেহা, স্থাপত্য ইত্যাদিতে কোনো অন্য ব্যঞ্জনের সঙ্গে যুক্ত থাকায় উচ্চারণে কিছু পার্থক্য দেখা যায়। তারপর ঘ নম্বরে তোমাদেরকে কয়েকটি শব্দ দিয়েছি এবং প্রশ্ন করেছে, পাশাপাশি শব্দগুলির শেষ ধ্বনিতে কোনো উচ্চারণ পার্থক্য পেয়েছ কি? কেন এমনটা হলো ভাবো এবং বন্ধুদের সঙ্গে আলোচনা করো। তাহলে লিখবে হ্যাঁ, কিছু উচ্চারণের পার্থক্য পাওয়া যায়। তালিবস্য মদিনস্য যন্ত্রস্য একা থাকলে সাধারণত তালিবস্য এর মতো উচ্চারিত হয়, কিন্তু র, ল, ত, থ, ন ইত্যাদি ব্যঞ্জনের সঙ্গে যুক্ত থাকলে অনেক সময় শ এর মতো উচ্চারণ হয়। তাই পাশাপাশি শব্দগুলির শেষ ধ্বনির উচ্চারণে কিছু পার্থক্য দেখা যায়। তারপরে 6 নম্বর কতে রয়েছে নিচের বাক্যটি পড়ো। তোমাদেরকে একটি বাক্য দিয়েছি এবং প্রশ্ন করেছি, বাক্যটিতে শেষ শব্দটির মধ্যে কোনো উচ্চারণ ভেদ পেলে কি নিজের বক্তব্যের
স্বপক্ষে যুক্তি প্রদর্শন করো। তাহলে লিখবে হে কিছু উচ্চারণভেদ পাওয়া যায়। বাক্যের বেশিরভাগ তালিবস্য মূর্ধন্য যন্ত্রীস্বর উচ্চারণ তালিবস্য এর মতো হয়েছে, তবে যন্ত্রীস্ব অথবা তালিবস্য অজফলা ইত্যাদি যুক্ত বর্ণে উচ্চারণে কিছু পার্থক্য দেখা যায়, তাই সব ক্ষেত্রে শেষ ধ্বনির উচ্চারণ একই রকম নয়। 7 নম্বর খতে রয়েছে প্রত্নতাত্ত্বিক সম্পদ সংরক্ষণে এই বিজ্ঞপ্তি কিভাবে সহায়তা করবে। উত্তর হলো এই বিজ্ঞপ্তি মানুষকে সচেতন করবে এবং সম্পদ নষ্ট করা থেকে বিরত রাখবে, ফলে প্রত্নতাত্ত্বিক সম্পদ সংরক্ষিত থাকবে। ঘ নম্বরে রয়েছে কেন আমাদের সম্পদসমূহ সংরক্ষণ করা উচিত। উত্তর হলো প্রত্নতাত্ত্বিক সম্পদ আমাদের ইতিহাস ও সংস্কৃতি পরিচয় বহন করে, তাই ভবিষ্যৎ প্রজন্মের জন্য এগুলো সংরক্ষণ করা উচিত। ঘ নম্বরে রয়েছে যে কোনো প্রত্নতাত্ত্বিক সম্পদ সংরক্ষণের ক্ষেত্রে তুমি কি কি পরামর্শ দেবে। উত্তর হলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, ভাঙচুর করা যাবে না, দেওয়ালে কিছু লেখা যাবে না, সরকারি নিয়ম মানতে হবে, সবাইকে সচেতন করতে হবে। 8 নম্বরে রয়েছে তোমার ভ্রমণ অভিজ্ঞতা নিয়ে প্রিয় বন্ধুকে একটি চিঠি লেখো। এই চিঠিটি তোমরা ইচ্ছা মতো লিখবে, তবে আমি পাঠ অনুযায়ী এই চিঠিটি লিখে দিয়েছি, তোমরা দেখে নাও। প্রথমে প্রেরক, প্রেরক মানে হলো নিজের ঠিকানা, তারপরে তারিখ দিবে। প্রিয় বন্ধু রাহুল, আশা করি তুমি ভালো আছো। পুজোর ছুটিতে আমি পরিবারের সঙ্গে চিদম্বরমের নটরাজ মন্দির দেখতে গিয়েছিলাম। মন্দিরের সুন্দর স্থাপত্য দেখে খুব ভালো লেগেছে। একজন গাইড আমাদের মন্দিরের ইতিহাস ও মোম বিগলন পদ্ধতিতে তৈরি নটরাজ মূর্তি সম্পর্কে অনেক তথ্য দেন। এই ভ্রমণ থেকে আমি ভারতের প্রাচীন জ্ঞান ও সংস্কৃতি সম্পর্কে অনেক কিছু জানতে পেরেছি। ভালো থেকো, তোমার খবর জানাবি। ইতি, তোমার প্রিয় বন্ধু স্নেহা।